প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগের পুনর্বাসনী ইন্ডিয়ার লক্ষ্য। এটি কোথা থেকে পেলাম? এটি আমার কথাও নয়, এটি একজন বিশেষ ব্যক্তির কথা। ঠিক হুবহু এইভাবেই বলেননি, তিনি বলেছেন যে ফ্যাসিস্টের বিচার নয়, রাজনৈতিক পুনর্বাসনী ইন্ডিয়ার লক্ষ্য। এই তিনিটা হচ্ছেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, যিনি 2012 জুন থেকে 2015 জুন পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন এবং তার আমলে বাংলাদেশে একটি বিতর্কিত নির্বাচন 2014 সালের 5ই জানুয়ারি একতরফা নির্বাচন, যে নির্বাচনে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। আজকে ইকবাল করিম ভূঁইয়া এমন কথা বলছেন, বলা যায় আওয়ামী লীগের বিরুদ্ধে তার যত অবস্থান তিনি নেমে পড়েছেন। পৃথিবীর কোনো সভ্য দেশে আমলা, সেটি সামরিক আমলা হোক বা বেসামরিক আমলা হোক, রাজনীতি নিয়ে বা কোনো দলের পক্ষে বিপক্ষে সেটি অবসরপ্রাপ্ত হোক আর কর্মরত হোক, কর্মরত তো প্রশ্নই আসে না, অসভ্য দেশেও হয় না, কিন্তু সভ্য দেশেও আপনি ইন্ডিয়ার কোনো সামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা খুঁজে পাবেন যে রাজনীতি নিয়ে এত কথা বলে, কিন্তু বাংলাদেশে সেটি সম্ভব, সব সম্ভবের দেশ এটি। যার কারণে ইকবাল করিম ভূঁইয়ারাও বলে যান নানান কথা। আজকে এই যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে যদি একজন অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বলতে গেলে বলা যায় যে ইকবাল করিম ভূঁইয়া। 2014 সালে যখন নির্বাচনটা হয়ে গিয়েছিল, তখন তিনি নির্বাচনে ফুল স্টপ টানেননি কেন? তিনি সামরিক অভ্যুত্থান করেননি কেন? সামরিক অভ্যুত্থান এটি একটা অবৈধ কর্ম, এটিকে সমর্থন করা যায় না। কিন্তু আজকে ইকবাল করিম ভূঁইয়া যেভাবে বলছেন, তাতে তিনি যে ভূমিকা পালন করতে পারেননি, জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার আত্মীয় হয়েও বিদ্রোহ ঘোষণা করেছেন, সেই সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এখনকার দিনে অভ্যুত্থানের চেহারা তো পাল্টে গেছে। বিশেষ করে আমরা গত কয়েক দশক যাবৎ সরাসরি সেনা হস্তক্ষেপ বা সেনা শাসনের পরিবর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু সেনা অভ্যুত্থানটা ভিন্ন চিত্র। এরশাদ জামানার পর থেকে যদি বলেন, এরশাদ জামানা ছিল সর্বশেষ উর্দি পরা শাসন। এরপরে 2007 সালের 111 সরকার উর্দি ছাড়া পেছন থেকে সমর্থিত, কিংবা আজকে ঠিক অনেক দিন পরে, প্রায় 15.5 বছর পরে 2024-এর যে শাসন, ইউনূসীয় শাসন, সেটি উর্দি ছাড়া পেছন থেকে সেনা সমর্থিত শাসন। জেনারেল ওয়াকার যেটা করেছে সেটি কিন্তু ইকবাল করিম ভূঁইয়া করতে পারেননি, কিন্তু আজকে নানাভাবে একটি রাজনৈতিক দলের বিপক্ষে কথা বলছেন। ইকবাল করিম ভূঁইয়া আজকে কয়েক ঘন্টা আগে তার সোশ্যাল মিডিয়ায় একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি প্রায়শই ফেসবুকে লেখালেখি করেন এবং সেটি বেশ ভাইরাল হয়। একটু স্ট্যাটাসটা একটু পড়ে নিই, দেখে নিই, তারপরে আবার দু একটা কথা বলে আমরা আলাপটা শেষ করব। তিনি তার স্ট্যাটাসের শিরোনাম লিখেছেন, ফ্যাসিস্টদের সহযোগিতা থেকে কূটনৈতিক সংঘাত, ইন্ডিয়ার নীতি সংকট। তিনি বিস্তারিত লেখায় লিখেছেন, গত শুক্রবার 23শে জানুয়ারি দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার অডিও বক্তব্য প্রচার করা হয়। ইন্ডিয়ান সরকারের প্রত্যক্ষ মদদে সেখানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। এই ঘটনা প্রমাণ করে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ইন্ডিয়া বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে, যা আমাদের সার্বভৌমত্বের বিজেপি সরকারের নগ্ন হস্তক্ষেপ। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়বে এবং ইতিমধ্যেই অবনতিশীল সম্পর্কটি আরও ক্ষতিগ্রস্ত হবে, যা কারো জন্যই মঙ্গলজনক নয়। উল্লেখ্য, ইন্ডিয়া 15 বছর ধরে ফ্যাসিস্ট দুঃশাসনের সহযোগী ছিল এবং শেখ হাসিনার প্রতি এখনও রাষ্ট্রীয় সমর্থন অব্যাহত রেখেছে। এই অন্যায় আচরণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াতে বাধ্য হবে। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের জনগণের বিরোধের মূল বিষয় হলো ফ্যাসিবাদী দুঃশাসন, হত্যাযজ্ঞ ও জাতীয় সম্পদ লুটপাটের বিচার ও শাস্তি নিশ্চিত করা। শীর্ষ অপরাধীদের বড় অংশই দেশ ছেড়ে পালিয়েছে, তাদের অনেকেই প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে, আর ইন্ডিয়াও তা অবারিতভাবে হতে দিয়েছে ও দিচ্ছে।
চলমান বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালতের রায়ে নির্ধারিত শাস্তি নিষ্পন্ন বা বাস্তবায়ন শেষ হলেই কেবল আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার প্রশ্নে সিদ্ধান্ত হতে পারে, এর আগে নয়, এবং তা বাংলাদেশের মানুষ হতে দেবে না। আর সেই জায়গায় ইন্ডিয়া উল্টো কাজটাই করছে। তারা অপরাধ আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে, দায়ীদের আশ্রয় দিচ্ছে এবং বিচারের প্রশ্নটি এড়িয়ে এখনই অভিযুক্তদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ওপর চাপ দিচ্ছে। ৬৬ বছর আগে দালাই লামাকে আশ্রয় দিয়ে গণচীনের সঙ্গে বিরোধে জড়িয়ে ইন্ডিয়া আজও যে মূল্য দিচ্ছে তা থেকে তারা কোনো শিক্ষা নিয়েছে বলে মনে হয় না। শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার পরিণতিও দেশটিকে আরও বড় মূল্য দিতে বাধ্য করবে বলে আশঙ্কা করছি। যাই হোক, ইকবাল করিম ভূঁইয়ার এই স্ট্যাটাস আমি শুরুতেই বলেছি যে এটা বাংলাদেশ, এখানে সব সম্ভব। এখানে সামরিক, এমনকি কর্মরত সামরিক কর্মকর্তা বা বেসামরিক কর্মকর্তাও যদি এই ধরনের ফেসবুক স্ট্যাটাস দেয় সরকারের পক্ষে, সেই সরকারের পক্ষে থাকতে হবে, তাহলে এখানে বৈধ। ইকবাল করিম ভূঁইয়ারা তাই করে যাচ্ছেন। আজকে আমি শুরুতেই প্রশ্ন তুললাম যে ইকবাল করিম ভূঁইয়া আজকে প্রশ্ন তুলছেন, কিন্তু 2014 সালে কেন ফুল স্টপ টানেননি? যেহেতু এই ধরনেরই দেশ, এখানে সেনাবাহিনী ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারে। আজ থেকে 20 বছর পরে, 50 বছর পরেও হয়তো এটাই হবে, কারণ এই মাটিটা এমন, এভাবেই গড়ে উঠেছে। পাকিস্তানের দিকে দেখুন, পাকিস্তানের জন্ম থেকে পাকিস্তান জ্বলছে, আজকে বাংলাদেশও জ্বলছে। বাংলাদেশের জ্বলনি মনে হয়েছিল যে মাঝখানে বন্ধ হয়ে গেছে। 15.5 বছর যখন একটা রাজনৈতিক সরকার ছিল কিংবা কোনো হস্তক্ষেপ হয়নি, তখন মনে হলো যে না, বাংলাদেশ হয়তো রাজনীতি বাংলাদেশকে চালাবে, কিন্তু সেনাবাহিনী যে আবার চালাতে এলো সেটা 24-এ আর একবার প্রমাণ হলো। যাই হোক, ইকবাল করিম ভূঁইয়া আসলে ঠিকই ধরেছেন, কারণ আওয়ামী লীগের বিচার বা ফ্যাসিস্টদের বিচার নয়, রাজনৈতিক পুনর্বাসনই ইন্ডিয়ার লক্ষ্য। কারণ ইন্ডিয়ার তো কারোর সাথে হতে হবে। আপনি ইকবাল করিম ভূঁইয়া ইন্ডিয়া বিরোধী, আপনার জামাত ইন্ডিয়া বিরোধী, আপনার বিএনপি ইন্ডিয়া বিরোধী, সাময়িক সময়ের জন্য বিরোধিতা করছে না, বিশেষ নেগোসিয়েশনে দেশে আসার কথা আছে যেহেতু বিএনপির বা বিএনপি নেতৃত্বের, সেহেতু করছে না। আপনি সবাই যদি বিরোধী হন এবং আপনি ইন্ডিয়ার পেটের মধ্যে বসেই বিরোধিতা করছেন, তাহলে ইন্ডিয়া কি করবে? আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে খুব স্বাভাবিকভাবেই, এবং সেটি চলছে। আপনি ঠিকই ধরেছেন, এবং আপনারা যত যাই বলুন না কেন, আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, আজ হোক কাল হোক না, খুব দূরে যেতে হবে না। আজকে আওয়ামী লীগ ছাড়া দেশের অবস্থা কেমন, আপনি বাস্তবতা নিয়ে পরিসংখ্যান টু পরিসংখ্যান যদি চিন্তা করেন যে আওয়ামী লীগের আমলে দেশটা কোথায় ছিল, কেমন ছিল, আজকে কেমন আছে, এই পরিসংখ্যান নিয়ে বাস্তবতা বিশ্লেষণ করলে ইকবাল করিম ভূঁইয়া একথা বলবেন না। আওয়ামী লীগের দোষী লোক থাকতে পারে, দোষী তো আপনিও করেছেন, আপনিও তো এর অংশীদার। এভাবে যদি চলে, সেনা কর্মকর্তাদের বিচার হচ্ছে কিন্তু ট্রাইব্যুনালে। আমরা ধারণা করি যে এইভাবে যদি দীর্ঘস্থায়ীভাবে চলে, সেই সময় আওয়ামী লীগ আমলের যত সেনাপ্রধান ছিলেন প্রত্যেকে বিচারের আওতায় আসবেন, প্রত্যেকে আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত যতগুলো সেনাপ্রধান ছিলেন, কারণ আপনাদেরও দায় আছে। আপনাদের দায় কিভাবে? ওই যে সেনা হস্তক্ষেপ আমরা সমর্থন করি না, অবৈধ কাজ, কিন্তু দেশকে সঠিক পথে চালানোর জন্য তো আপনাদের একটা ভূমিকা থাকতে পারত। আপনি রাজনৈতিক সরকারকে অভ্যুত্থান করার দরকার নেই, একটু বুঝিয়ে বলতে পারতেন যে এভাবে না চলে এভাবে চলুন, কিন্তু বলেছেন। 14 সালের নির্বাচন, 24 পর্যন্ত 10 বছর চলে গেল, এবং এই 14 সালের নির্বাচন থেকে যদি 14 সাল পর্যন্ত অপকর্ম তেমন হয়নি। 14 সালে যখন অপকর্মটা হলো, একপাক্ষিক নির্বাচন হয়ে গেল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন নির্বাচিত হলো, তখন কিন্তু আত্মবিশ্বাস আরো বেড়ে গেল, এবং 24 পর্যন্ত এটি টেনে গেল। এর দায় কিন্তু আপনাদেরও। কাজেই আর একজনের উপর দায় চাপাচ্ছেন, নিজে দায় এড়াতে পারবেন না, এবং সার্বিক বিচারে ইন্ডিয়া আওয়ামী লীগকে, আপনাদের কথিত ফ্যাসিস্টকে পুনর্বাসন করবারই চেষ্টা করছে। এটা হয়তো ঠেকানো যাবে না, কারণ আমি এর আগেও বিভিন্ন কন্টেন্টে বলেছি, ইন্ডিয়ার সরকার, ইন্ডিয়ার প্রত্যেকটি রাজনৈতিক দল, ইন্ডিয়ার প্রত্যেকটি জনগণ কেউ কিন্তু আপনাদের সমর্থন করে না, আওয়ামী লীগকেই সমর্থন করে। কাজে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, এটি হচ্ছে দিনের আলোর মতো সত্য।
আপনারা যে কথাই বলুন না কেন হয়তো আওয়ামী লীগকে থামিয়ে রাখতে পারবেন না। আজকে আওয়ামী লীগকে এত দোষ দিচ্ছেন, দোষারোপ করছেন, আপনারা কি বিএনপিকে কি ধোয়ার তুলসী পাতা মানেন? বিএনপির অপকর্ম নেই? বিএনপি শাসন আমলের 1-6 জামাতের অপকর্ম নেই? জামাতের এই বাংলাদেশের জন্ম থেকেই তো অপকর্ম, যুদ্ধাপরাধী দল একটি জামাত। সব কিছুকে ধোয়া তুলসী পাতা বলে আওয়ামী লীগকে সব দায় দিচ্ছেন, দোষ দিচ্ছেন। বারবার বলছি যে আওয়ামী লীগের কিছু লোক দোষী দায়ী থাকতে পারে, তারা বাদ থাকুক, তারা বিচারের আওতায় আসুক, আমরা সাধারণ জনগণও মনে করি। কিন্তু পুরো একটা দল আওয়ামী লীগ নিষিদ্ধ, তাতে তুষ ছেটাচ্ছেন, উল্টো বলছেন যে রাজনৈতিক পুনর্বাসনে ইন্ডিয়ার লোকেরা, ইন্ডিয়া রাজনৈতিক পুনর্বাসন করবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।